মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে, এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথাপিছু আয় $40,000 উঠিয়ে দিয়েছে। 140 কোটি মানুষের দেশ চায়না, তাদের মাথাপিছু আয় $13,000। শুরুতে বলছি, বাংলাদেশের মতো শুভঙ্করের ফাঁকি না, এখানে গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজ। সুতরাং সেই জায়গায় তারা যেতে পেরেছে কেন? মালয়েশিয়া কেন পেরেছে? সিঙ্গাপুর কেন পেরেছে? পেরেছে তার তরুণ সমাজকে কাজে লাগিয়েছে। বাংলাদেশ একটা চরম মিস্টেকের দিকে আগাচ্ছে। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কথা জেনে রাখো, তোমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবা 5-7 বছর পরে, তখন বাংলাদেশ আস্তে আস্তে আরো অর্থনৈতিক ডিগ্রেডেশনের দিকে যাবে, যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সচেতন না হয়। বাংলাদেশ রাইট নাও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা ভোগ করছে। এটা শুরু হয়েছে 2006 সালে, আর 6 সাল থেকে এই রাষ্ট্র নিয়ে একটা কনস্পাইরেসি শুরু হয়েছে। হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? একটা নির্ধারিত সময় একটা রাষ্ট্রের যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি হয়, সেই কর্মক্ষম জনসংখ্যাকে বলা হয় দিস ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সিচুয়েশন। বাংলাদেশে 2030 সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে 70%, অর্থাৎ 70% মানুষ বাংলাদেশে থাকবে কর্মক্ষম। বাংলাদেশে এখন 9% মানুষ আছে যারা ডিপেন্ডেন্ট পিপল, অর্থাৎ এই পিপল গুলো কোনো আয় ইনকাম করে না, বুড়ো হয়ে গেছে, কিন্তু ভক্ষণ করছে, রাষ্ট্রের সম্পদ ভোগ করছে। আর একটা জেনারেশন আছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, প্রোডাকশন করছি না, কিন্তু আমাদের প্রতি রাষ্ট্র ইনভেস্ট করে, আমরা ফিউচারে প্রোডাকশনে যাব। কিন্তু এখন যারা আমাদের দেশে কাজ করে খাচ্ছে, 10 বছর পরে তারা তো বৃদ্ধ হয়ে যাবে, এই বৃদ্ধরা হবে ডিপেন্ডেন্ট পিপল। এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা রাষ্ট্র 100 বছরের মধ্যে মাত্র একবার পায়। আর যখনই তারা এই 15-20 বছরের জন্য এই সুবিধা পায়, বাকি 80 বছরের বন্দোবস্ত সেই রাষ্ট্র করে নেয়। যেটা করেছে সুইডেন, যেটা করেছে জার্মান, যেটা করেছে জাপান, তাদের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের ধ্বংস করার পরেও সেই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের হিসাব করে দেখেন, সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন, তাদের আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়ে এই রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে নাই, তাদের গড়ে উঠেছে একটা সুশৃঙ্খলাবদ্ধ একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা গিয়েছে। মালয়েশিয়াতে ডেমোক্রেসি আছে, ডেভেলপমেন্টও হয়েছে, সবকিছু সমান তালে চলেছে। এই যে জায়গাগুলো তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়েছে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে, তরুণ প্রজন্ম থেকে ট্রেন আপ করেছে, যা মানে চায়নায় 17,000 টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা তৈরি করেছে, কোটি কোটি ছাত্রকে ট্রেন আপ করে কটেজ ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে। হাইটেক ইন্ডাস্ট্রি বন্ধ, কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে লেয়ার সৃষ্টি করে দিয়েছেন। তুমি এন্টারপ্রেনিয়ার হতে চাও, তোমার জন্য ট্রেন আপ, তোমার জন্য অর্থ, ব্যাংক, বিমা সবকিছু ওপেন করে দিয়েছে চায়না। পৃথিবীর দেশগুলো, সব দেশগুলো এই সুযোগ সুবিধা তার নাগরিককে দেয়। আর আমার দেশের কপাল এত খারাপ, আমার দেশে পদ্মা ব্রিজ করতে গিয়ে 3 গুণ টাকা খরচ করে, আর 1 গুণ টাকা দিয়ে পদ্মা ব্রিজ করে বাকি 2 গুণ টাকা বিদেশে পাচার করে। ডেভেলপমেন্টের কথা শুনে আমাদের উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়ে তলা ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেছে সব, এবং দিল্লির পারপাস সার্ভ করছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমি লাভ করতে পারতাম, আমার বাংলাদেশ আজকে মাথাপিছু আয় প্রেডিকশন করা হয়েছিল অবশ্যই অবশ্যই সেটা $8,000 ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু কপাল পোড়া আমরা, এমন নেতৃত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় শেখার পরে এই ইউনিভার্সিটির মাস্টাররা আমাদেরকে শিখায়, আর শেখানোর পরে 4-5 বছর আমাদের আবার পড়তে হয় আরেকটা চাকরি জোটানোর জন্য। তাহলে এই লেখাপড়া করার আমার কি দরকার? ফার্স্ট ইয়ার থেকেই তো আমার বিসিএস এর বই ধরাই দেওয়া উচিত ছিল। ইউনিভার্সিটি গুলো, ঢাকা ইউনিভার্সিটিতে যাবা, ক্লাসে ছাত্র খুঁজে না পাওয়া গেলেও লাইব্রেরিতে বসে পড়ার জায়গার অভাব হয় না, এবং সেইখানে লাইব্রেরিতে যে দেখা যায় যে গবেষণার বইগুলো ময়লা পড়ে আছে, মোছার লোক নাই, আর বিসিএস এর বইগুলো পড়তে পড়তে সেগুলোর পাতা ছিঁড়ে অবস্থা খুবই খারাপ। অথচ একটা ইউনিভার্সিটি নলেজ ক্রিয়েশনের জায়গা হওয়ার কথা ছিল, সেখানে ইনভেস্টমেন্ট সরকার করে না, ইনভেস্টমেন্ট করে মানে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পৃথিবীর 58তম র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটি আমি গিয়েছিলাম, ইউনিভার্সিটি অফ মালয়। এই জায়গায় গেলে তোমার মনে হবে যে এইটা কেমনে এরকম একটা ইউনিভার্সিটি হয়, স্ট্রাকচারই ঠিক নাই, মানে দেখতে ভালো লাগে না, সূক্ষ্ম শুষ্ক। লাইব্রেরিতে গিয়ে তুমি পাগল হয়ে যাবা, সেখানে রিসার্চ হচ্ছে, গবেষণার পর গবেষণা ছাত্ররা করছে, তাদের থাকার জায়গার অ্যাকোমোডেশন আর ফ্যাসিলিটিসের দরকার হয় না, তারা চায় সোসাইটিকে পরিবর্তনের জন্য নিজেদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করতে। আর আমার দেশের বুয়েট থেকে পড়ার পরে 60% স্টুডেন্ট দেশের বাইরে চলে যায়। 60% মেধা ধরেই রাখতে পারে না এই দেশ, তাদের কোনো হুঁশও নাই। তাদের জন্য একটা গবেষণাগার করে দিবে, ইউনিভার্সিটিগুলোতে বরাদ্দ দিবে, ইউনিভার্সিটির টিচারের র্যাঙ্কিং উঠবে গবেষণা খাতে বরাদ্দের উপরে, ইউনিভার্সিটির টিচারদেরকে টার্গেট দিয়ে দিবে, এই পর্যায়ের যদি ফান্ডিং আনতে পারো তাহলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হবে, এছাড়া হইতে পারবা না। আমার টিচাররা আবার আমার কথায় অখুশি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকমই করে রে ভাই, টিচাররা
অতিমাত্রায় করে ছাত্রদের উপরে এর একটা নেগেটিভ প্রভাব ফেলে সব জায়গা তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সব টিচার না, একটা বড় অংশের টিচার তো রিসার্চ করছে আলহামদুলিল্লাহ, তবে একটা অংশ কিন্তু এই কাজগুলো করছে। ছাত্ররাও এই জায়গায় গা ভাসিয়ে দিয়ে লেখাপড়া বাদ দিয়ে, তুমি যদি তোমাকে গড়ে তুলতে চাও তাহলে তোমার দেশে জেনে রাখো রাইট নাও 40 লক্ষ বেকার আছে, তুমিও কোনোদিন এই খাতায় তোমার নামটাও লেখাইতে বাধ্য হবা। এটাও যদি না লেখাও তাহলে 1 কোটি বাংলাদেশে ডিসগাইজ আনএমপ্লয়েড আছে, অন্তত 1 কোটির কাতারে তোমার নামটা তুমি লেখাইতে পারবা। তুমি প্রত্যাশা করো 20,000 টাকার চাকরি, এই রাষ্ট্র তোমাকে 10,000 টাকার চাকরি তাই সার্কুলার দিয়ে বলবে অনার্স মাস্টার্স পাস, প্রতি তদসা কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাও পাস হইতে হবে। নিজের লজ্জা হওয়া উচিত। ইউনিভার্সিটিতে পাস করে 12,000 টাকার চাকরির জন্য ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে আবেদন করতে হয়, উদ্যোক্তা হইতে পারে না। এদেশে যে শিক্ষা কমিশন আমাদেরকে গঠন করা হয়েছে স্বাধীনতার পরে, যে শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, লাঞ্ছনা করা একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা সেই ম্যাকলে কমিশন 1843 সালে যে সুপারিশ দিয়েছিল তার আদলে তারা বলেছিল আমরা একটা প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম দেহে মানসিক গড়নে হবে হচ্ছে বাঙালি, আর মনস্তাত্ত্বিক ভাবে শিক্ষা দীক্ষায় হবে ব্রিটিশদের দাস। আমরা সেই দাসে পরিণত হয়েছি। আমার বাবা আমি একটা চাকরি করি এটাকে প্রেফার করে, আমি উদ্যোক্তা হই এটাকে প্রেফার করতে চায় না। মনস্তাত্ত্বিক ভাবে আমরা এইভাবে তৈরি হয়েছি। এই সিস্টেমকে ভেঙে দিতে না পারলেই রাষ্ট্র গঠিত হবে না। সবাইকে কে চাকরি দেবে? সরকারি চাকরি 1% দিতে পারে না, ভ্যাকুয়াম তৈরি হয় না। অথচ 99% ক্ষেত্রে প্রাইভেট জব সৃষ্টি হচ্ছে, সেইখানের জন্য তোমাকে তৈরি করতে হবে। ফার্স্ট ইয়ার থেকে তোমাদের কাছে অনুরোধ জানাই প্রিয় ভাই, শিবির করার দরকার নাই, শিবির করতেও বলি না, এই নবীন বরণ করে তোমাদের কাছে কিছু অনুরোধ আমরা জানাই, কারণ ইউ আর দ্য নেক্সট জেনারেশন, ইউ আর দ্য ফিউচার অফ দিস সোসাইটি, সো বাইল্ড ইউর সেলফ ফর দ্য ফিউচার বেটার, ফর দ্য বেটারমেন্ট অফ দিস কান্ট্রি। আল্লাহর রাস্তায় তোমরা নিজেদেরকে একটু তৈরি করো। তোমরা যদি তৈরি হয়ে যাও, হক কথা বলতে শেখো, নিজেদের দক্ষতাকে কাজে লাগাও, আর যদি করাপশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে নিঃসন্দেহে এই রাষ্ট্রটা গঠিত হয়ে যাবে। আর ইসলামী ছাত্র শিবির এই সুন্দর একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। আমরা চিন্তা করি এই রাষ্ট্রের উপরে লাল সবুজের পতাকাকে খামচে ধরে আর কোনো শকুন যেন এখান থেকে আমার স্বাধিকার, আমার সার্বভৌমত্বকে আর যেন কেড়ে নিতে না পারে। এজন্য আত্মপ্রত্যয়, স্বনির্ভরশীল হয়ে দক্ষতা সম্পূর্ণ চোখ কান খোলা একটা প্রজন্ম গড়ে উঠতে হবে, যে প্রজন্ম নিজেকে গড়ে তুলবে, এই রাষ্ট্রের পারপাস সার্ভ করবে, এই দেশটাকে ওন করে বুকে হাত দিয়ে বলবে এই দেশ আমার, এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্রকে গড়ে তোলার দায়িত্ব আমার, আমি আমার দেশকে ভালোবাসি। এই চেতনাটুকু আমরা যখন নিজেদের মধ্যে জাগ্রত করতে পারবো, কোনো হুঙ্কার আমাদেরকে পিছু টান দিয়ে রাখতে পারবে না। আমরা বিশ্বাস করি উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকার বিদূরিত করে দিয়ে আলোর প্রস্ফুটিত মশাল হাতে নিয়ে এ জাতিকে জ্ঞানের আলোকে আলোকিত করে সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়ে তাক লাগানো একটা উৎকর্ষতা সাধনের ব্রুতি নিয়ে যেন এই পথ চলাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ।